জাস্টিস মান্থার, রাজশেখর মান্থার বাড়ির সামনে পোস্টারিং হলো, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের। তারপরে কেউ অ্যারেস্ট হয়নি আজ অব্দি। বিচার ব্যবস্থাটাকে নবান্নের 14 তলা যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করে, জুডিশিয়ারিকে যেভাবে মানে গলা টিপে ধরার মরিয়া চেষ্টা করে, তার পার্টই হচ্ছে জেলা স্তরের এই বিচারপতিরা শাসক দলের পার্ট হিসাবে একটা বড় অংশ কাজ করার চেষ্টা করে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটার তালিকা সংশোধনের সময় বিপুল সংখ্যক নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ পড়েছে বলে অভিযোগ করায় বিষয়টি রাজনৈতিক বিতর্ক ছাড়িয়ে আইনি লড়াইয়ের কেন্দ্রে পৌঁছায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃত ভোটারদের পরিবারদের সঙ্গে নিয়ে দিল্লিতে বিষয়টির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, কিন্তু সেটি সম্পূর্ণভাবে সাফল্য না পেলেও যে 80 লক্ষ অভিযোগ দায়ের করা হয়েছিল সেটির দ্রুত নিষ্পত্তি করবার আদেশ দেয় সুপ্রিম কোর্ট। কারণ তা দ্রুত নিষ্পত্তি না হলে নির্বাচনের সূচি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয় যাতে এই বিষয়ে দ্রুত নিষ্পত্তি করা যায় এবং তার জন্য 250 জন জেলা ও অতিরিক্ত জেলা বিচারকদের নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করেন। কিন্তু এখন প্রশ্ন, নির্বাচনের আগে কি সমস্যার সুরাহা হবে? কি বললেন বিশিষ্ট রাজনীতিবিদ ঝন্টু বাড়ি? নির্বাচন কমিশনের বৈঠকের সাথে আজকের বৈঠকে জেলা বিচারকদের উত্থাপিত 3টি প্রশ্ন করব। প্রথমটা, 14 তারিখ যখন পোর্টাল বন্ধ ছিল তখন 1.5 লক্ষ ভোটারের তথ্য আপলোড করা হয়েছিল, তাহলে এই ভোটারদের কি হবে? হ্যাঁ, দেখুন, এই যে 1.5 লক্ষ পোর্টালে আপলোড হলো, প্রথম কথা এগুলো কিন্তু জাজমেন্টে ফেলা হবে। কারণ আমি আপনাকে বলছি, আর্টিকেল 224-এর 6 নম্বর উপধারা নির্বাচন কমিশনের যে গাইডলাইন দেওয়া আছে, তারা ডিরেকশন দেবেন, পানিশমেন্ট দেবেন এবং পুরো ব্যাপারটায় ম্যানেজ করবেন। এই 3টে কিন্তু সংবিধান নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করেছে। এবার খেয়াল করুন, পোর্টাল যখন বন্ধ হয়ে যাওয়ার পরেও যখন আপলোড হচ্ছে, তার মানে পুরো এটা হচ্ছে নির্বাচন কমিশনের গাইডলাইনকে অন্ধকারে রেখে রাজ্যের কিছু কর্মচারীরা এটা করেছে। কারণ নির্বাচন কমিশন ভারতবর্ষের এক্সিস্টিং আইন অনুযায়ী এখানে একদম পরিষ্কারভাবে লেখা আছে যে নির্বাচনের সাথে যুক্ত তারা থাকবেন যারা সেই সংশ্লিষ্ট রাজ্য, ধরুন পশ্চিমবঙ্গে এখন এসআইআর হচ্ছে বা নির্বাচনের যে কোনো ইলেকটোরাল রোলের কাজ হচ্ছে, ভারতবর্ষের নির্বাচন কমিশনের যেহেতু নিজস্ব কোনো কর্মচারী নেই, এবং নিজস্ব কর্মচারী নেই শুধু নয়, একাধিকবার যখন নির্বাচন কমিশনকে আমি আপনাকে যদি তথ্য দিয়ে বলি যে অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস চালু করতে বলা হয়েছিল একটা সময়, ন্যাশনাল ল কমিশন সুপারিশ করেছিল, মানা হয়নি কোনো কারণে। এমনকি দীনেশ গোস্বামী কমিটি ইলেকশন সার্ভিস কমিশন চালু করে অনেক ফ্রেশ ক্যান্ডিডেটদের নিজস্ব পার্মানেন্ট জব তৈরি করে ক্রিয়েট করে নির্বাচন কমিশনের একটা পার্মানেন্ট সেটেলমেন্ট চেয়েছিল, কোনো কারণে হয়নি। নির্বাচন কমিশন প্রত্যেকটা স্টেটের নিজস্ব যে কর্মচারী, ধরুন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের টপ লেভেলের অফিসার থেকে শুরু করে লোয়ার লেভেলের অফিসার প্রত্যেককে তারা ডেপুটেশনে নেয়। এই জন্য ওখানে পরিষ্কার বলা আছে শ্যাল ডেপুটেট। এবার প্রশ্নটা হচ্ছে, নির্বাচন কমিশন স্পেশাল আইনে নেওয়ার পরে আপনি এ রাজ্যে যখন এসআইআরটা শুরু হয়, আপনি সেই কোর্টগুলো মনে করুন, রাজ্যের প্রথম কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একদিন বিরোধী নেত্রী ছিলেন, ডেকে ডেকে এসআইআর হচ্ছে। একটা সময় 2002 লাস্ট যে পশ্চিমবঙ্গে এসআইআরটা ঘটনাচক্রে, ওই এসআইআরে আমি একটা অ্যাক্টিভ পার্ট ছিলাম অফিসার র্যাঙ্কে তখন, এবং পরবর্তীকালে 2006-এ সেমি এসআইআর ইলেকটোরাল রোল অবজারভার কেজি রাওকে পাঠাতে বাধ্য হয়েছিল মমতা ব্যানার্জি বিরোধী নেত্রীর দুর্বার আন্দোলনে। 9 লক্ষ ভোটার কাটা গিয়েছিল ফুল এসআইআর 2002-এর পরে, মাত্র 3.5 বছরের মাথায় 2006-এ, মানে এগুলো হয়েছিল। আজকে সেই মমতা ব্যানার্জি শাসক হয়ে তিনি বললেন আমি এসআইআর করতে দেব না। তারপরে উনি কি বললেন, তার অফিসারদের বললেন, তার কর্মচারীদের বললেন যারা ডেপুটেশনে নির্বাচন কমিশনের কাছে কাজ করতে বাধ্য আইন অনুযায়ী, এই অফিসারদের উদ্দেশ্যে তিনি বললেন নির্বাচন চলে যাবে, নির্বাচন কমিশন চলে যাবে, আপনাদের থাকতে হবে, আপনারা আমার হাতে বেতন নেবেন, আপনারা আমার কাছে দায়বদ্ধ থাকবেন, মাথায় রাখবেন যে দিনান্তে কিন্তু আপনারা আমার কর্মচারী। এই যে ধমকানো চমকানো, আপনি দেখবেন, এই যে আমি একটু আগে বলছিলাম যে শ্যাল বি ড্রেম টু
বি অন ডেপুটেশন, এই কথাটা কিন্তু একদম গুচ্ছ লেখা আছে, অর্থাৎ রাজ্য সরকার দিতে বাধ্য, কিন্তু এই কর্মচারীরা একটা বড় অংশ শাসক দলের হয়ে কাজ করার জন্য আজকে নির্বাচনে এসআইআর প্রক্রিয়াটা আজকে পুরোপুরি পণ্ড হয়ে গেছে। আমি আপনাকে বলছি, আপনি একটা স্টেটে বাস করেন, যে স্টেটে একটা মানে কি বলবেন, একটা ডোয়ার্ফিজম চলছে, ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফিজম, যে পলিটিক্যাল এন্ড তৃণমূল কংগ্রেস, শাসক তৃণমূল এন্টায়ার ইলেকটোরাল রোলারটাকে এমনভাবে ম্যানিপুলেট করেছে যে আপনি ভাবুন, ভারতবর্ষে যে কোনো প্রান্তে বেআইনি জঙ্গি ধরা পড়লো, 7 তারিখ ধরা পড়লো কেরলে, ইন্ডিয়া জোটের অন্যতম মুখ বামফ্রন্ট চালিত অপারেশন ক্লিন কেরালা, তারা ধরলো 7 তারিখে, জানা গেল তিনি এবিটি জঙ্গি বাংলাদেশে, এবং তিনি পশ্চিমবঙ্গের 2টো জেলায়, মানে মুর্শিদাবাদ জেলার 2 জায়গায় তার ভোটার লিস্টের নাম কে করে দিলেন, তার তৃণমূলের বৌদি কাজটা করে দিলেন। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে একটা কুটির শিল্প, যেটাকে আপনারা বলবেন ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রির মতন করে দিয়েছিল এই বেআইনি কাগজগুলোকে সাপ্লাই লাইন করতে, এবং এখানে ঢুকে এই বেআইনি কাজগুলো পাচ্ছে, আধার কার্ড, ফাদার কার্ড, জব কার্ড, এগুলো নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে এরা বিভিন্ন নাশকতা ছড়াচ্ছে, ম্যানিপুলেশন করছে, ডেমোগ্রাফি চেঞ্জ করছে। এই যে এতভাবে এসআইআর প্রক্রিয়ায়, আপনি ভাবুন, একটা মহিলার এসআইআর এর ডকুমেন্টস সাবমিট হয়েছে, যার 1 মাসে 2টো সন্তান জন্মেছে পরপর, উইথিন 1 মান্থ ইন্টারভেল। ইজ ইট ট্রু? এটা সঠিক হতে পারে? কোন এ রাজ্যে 14 বছরে বাবা হয়েছে 85 লক্ষ মানুষ, এটা হতে পারে? এই রাজ্যে দেখা যাচ্ছে জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে তৃণমূল। এই যে ঘটনাগুলো, জঘন্যতম নিদর্শনগুলোয় কোনো রকম ইন্টেলেকচুয়াল পার্ট যারা, তারা কোনো প্রতিবাদ করেনি। ফলত আজকে এই যে এসআইআর এর নামে যে ভয়ানক একটা বেআইনি কাজ হলো, এবং তাতে ঐতিহাসিকভাবে সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হলো, এবং বারবার করার পরে যখন দেখলো সুপ্রিম কোর্টের অর্ডারও স্টেট গভর্নমেন্ট মানছে না, তখন কার্যত কিন্তু এই জুডিশিয়ারিকে পাঠ করতে হলো। এটা বাঙালি হিসেবে ওয়েস্ট বেঙ্গলের জন্য আমরা কিন্তু গর্ববোধ করি না এইসব কথায়। আমরা দিল্লি বর্ণ রাজ্যগুলো যখন কোনো সেমিনারে যাই অ্যাজ এ প্রফেসর, তখন আমাদের শুনতে হয় এটা, যে তোমরা তো রিপাবলিক অফ বেঙ্গল, তোমরা তো ভারতবর্ষের পার্ট নও, নিজেকে মনে করে তোমাদের সরকার ভারতবর্ষের এক্সিস্টিং লকে তারা মানে না। তিনি যুক্তি দেন যে বিহারের ডাইরেকশন, অবজারভেশন, পানিশমেন্ট প্রচণ্ড কড়া ও স্বচ্ছ, এবং সেখানে দুর্নীতি, জালিয়াতি বাংলার থেকে অনেক কম, তাই সেখানে আবাসন শংসাপত্র গ্রহণ করা হয়েছে। আর বাংলায় আধার, ভোটার কার্ড জালিয়াতি করার জন্য একটা ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছে। নাগরিকদের প্রমাণ হিসেবে বাংলার বাড়ি বাংলায় প্রত্যাখ্যান করা হচ্ছে, কিন্তু বিহারে একই রকম আবাসন শংসাপত্র গৃহীত হয়েছে, তাহলে কেন এই বৈষম্য? না, এখানে আমি বলি, আমি নির্বাচন হয়ে কমিশনের হয়ে কোনো রকম এখানে স্টেটমেন্ট দিতে আসিনি, আমি ওদের স্পোক্স পার্সন নই, প্রথম কথা। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখানে ইলেকশন কমিশন যারা সংবিধানের আর্টিকেল 16 অনুযায়ী প্রত্যেকটা বৈধ নাগরিক যারা ভোটার, এই বৈধ নাগরিকদের প্রতি কিন্তু তারা মানে অ্যাকাউন্টেবল, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 16-এ পরিষ্কার লেখা আছে যারা বৈধ নাগরিক তারা ভোটার, বৈধ ভোটার, বা উল্টোটাও ট্রু, ভাইস ভার্সাস, যে যারা বৈধ ভোটার তারা বৈধ নাগরিক। তাহলে প্রশ্নটা হচ্ছে, নির্বাচন কমিশন বিহারের যেভাবে ব্যাট করেছে, পশ্চিমবঙ্গের জন্য এটা নাও হতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশনটা কীরকম, ধরুন বাংলা আবাস যোজনা, এ রাজ্যে জব কার্ড, সেন্ট্রাল গভর্নমেন্টের জব কার্ডটাও বেআইনি। আপনি যদি চান আমি তথ্য দেখাতে পারি। বাদুড়িয়া একটা জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলে, যেখানে বাবা মা ভাড়া পাওয়া যায়, রীতিমতো বাবা মা ভাড়া নিয়ে আধার কার্ড ইস্যু হচ্ছে স্টেট মেশিনারিজকে কাজে লাগিয়ে। তাহলে নির্বাচন কমিশন যদি বিহারের মতন ওয়েস্ট বেঙ্গলে এসআইআরটা করতে চায়, যেখানে ডিরেকশন, অবজারভেশন, পানিশমেন্ট প্রত্যেকটা তাদের এখতিয়ারের পার্ট, ইনক্লুডিং সংবিধান নির্বাচন কমিশনের কাছে এখতিয়ার দিয়েছে ডিরেক্ট ইসিআই, সেন্ট্রাল ইলেকশন কমিশন অ্যান্ড ওদের মাঝখানে, ইন দ্য মিডিল বিটুইন দিস, এখানে কেউ নেই, ওরা কারোর কথা শুনতে বাধ্য নয়, একদম সংবিধানে লেখা আছে, ওরা সিএম ডিএম কারোর কথা শুনতে বাধ্য নয়, ওরা ডিরেক্ট চিফ ইলেকশন কমিশন টু ইআরও।
তাহলে আপনি যদি আজকে বাংলা আবাস যোজনার কথা বলেন, ওই কাগজটা যে ফেক হবে না আপনি কি করে বলতে পারেন? তা সাপ্লাই লাইন, আমার কথা একদম নয়। ইন্ডিয়া জোটের অন্যতম মুখ তামিলনাড়ুর স্ট্যালিন সরকার এপার ওয়েস্ট বেঙ্গল থেকে ভুয়ো কাগজপত্র ইস্যু করে তামিলনাড়ুতে গিয়ে জঙ্গিপনা করার দায়ে গ্রেপ্তার করে জেলে রেখে দিয়েছে বাংলাভাষী বাংলাদেশিদের এখানকার কাগজ দিয়ে। অর্থাৎ নির্বাচন কমিশন যদি আজকে স্টেট গভর্নমেন্টের কাগজগুলোকে বৈধ ধরে নিয়ে এসআইআর দিকে এগোয়, তাহলে আমি মনে করি যে মকারি অফ দ্য হায়েস্ট অর্ডার হবে সেক্ষেত্রে। ফলে তারা তাই করেছে। এবার প্রশ্নটা হচ্ছে যে আপনি দেখুন এসআইআর শুরু হওয়ার পরেই এরা দুজন ডেটা অপারেটর এবং দুজন বিএলও মানে বিডিও, তাদের বিরুদ্ধে পোটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট এটা বলে চিঠি করেছিল, এফআইআর করতে বলেছিল। যেহেতু ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট, তারা করবে, তারা করেনি। এমনকি মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছিল অনেক 2-3 মাস আগে, কিচ্ছু করেনি। যেহেতু 256 আর্টিকেল অনুযায়ী এক্সিকিউটিভ পাওয়ারটা মমতা ব্যানার্জি, মদন মিত্র, ফিরহাদ হাকিমের কাছে নেই, পাওয়ারটা আছে চিফ সেক্রেটারির কাছে, যিনি মানে ইউনিয়ন গভর্নমেন্ট কোয়াসি ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ সেন্টার সেন্ট্রিক যে আমাদের ল, এই লটা ইমপ্লিমেন্ট করে সবসময় আমাদের এক্সিস্টিং চিফ সেক্রেটারি। তাকে বলা হয়েছিল, তিনি কোনো রিপ্লাই করেনি। নেক্সট নতুন চিফ সেক্রেটারি আসলেন, মন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠানো হলো, তিনি কোনো করলেন না। হামিদুল, যিনি ফর্ম 6-7 পুড়িয়ে বিডিও অফিসে তাণ্ডব করলো, চাকুলিয়া ফারাক্কার থেকে শুরু করে এমন বিডিও অফিস নেই, মানে নজিরবিহীন। 13টা রাজ্যে এসআইআর হচ্ছে, আপনি কোথাও কোনো পাচ্ছেন না। ইউপিতে 1/3 পপুলেশনের নাম বাদ চলে গেছে আপাতত, কোনো বিক্ষোভ দেখতে পাবেন না। এখানে বিক্ষোভ দেখেছেন বিধায়ক শাসক দলের যিনি হায়েস্ট ল মেকার বিধানসভায়, তিনি বিডিও অফিস পড়াচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, তারপরে কোনো এফআইআর নেই, জিরো এফআইআর। এই জায়গায় দাঁড়িয়ে যখন বাধ্য হলো, তাহলে আপনি বলুন বাংলা আবাস যোজনা কেন স্টেট গভর্নমেন্টের ন্যূনতম কোনো ডোমিসাইল সার্টিফিকেট, যেটা ডোমিসাইল সার্টিফিকেট পরবর্তীকালে ইনক্লুড হলো, এগুলোর গ্রহণযোগ্যতা এদের মানে এটা যে ডুপ্লিকেট নয়, অথেন্টিসিটি, এটা কে ধরে দেবে বলুন? যে রাজ্য আধার কার্ড ভোটার কার্ড জাল করার জন্য ইন্ডাস্ট্রি বেসিসে কাজ করছে, সেখান থেকে তো আপনি সঠিকটা পাবেন, এই অ্যাসুরেন্সটা কে দেবে? যেসব পরামর্শদাতার কাছে নথি নেই তারা ফ্র্যাঞ্চাইজি হারাবেন, তাহলে আদিবাসী ভোটারদের কি হবে? এইটা একটা দুর্দান্ত প্রশ্ন করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ এই মানুষগুলো আদিবাসী অর্থাৎ অ্যাবরিজিনাল পার্সন, যাদের কোনো কাগজপত্র সাধারণত থাকে না, তারা এদেশের মূল নিবাসী। অসমের চা বাগানে আমরা দেখেছিলাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এন্টায়ার পার্টের আদিবাসী, যাদের জমি নেই, যারা কোনো কাগজপত্র ম্যাক্সিমাম নেই, এতটাই প্রান্তিক এবং পড়াশোনার থেকে অনেকেই এতটা যোজন দূরে যে তারা এই কাগজগুলো তাদের কাছে নেই। ফলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু একটা আলাদা হয়েছিল যে টি বেল্টের আদিবাসীদের ন্যূনতম কাগজ লাগবে না, তারা সেই মানে স্টেট নির্বাচন কমিশন কিন্তু একটা মাঝখানে অর্ডার ইস্যু করেছিল। এবং সেই আমি বলছি তারপরেও এমন অনেক আদিবাসী আছে যারা চা বাগানের সাথে যুক্ত নয়, ভূমিহারা, রাস্তায় ভ্যান চালায়, মুঠে মজুরি করে, তাদের রক্ষা কবচ দেওয়াটা কিন্তু বড্ড জরুরি। কারণ অসমের আমাদের তিক্ত অভিজ্ঞতা বলছে যে এনআরসির পরে একটা বড় অংশের মূল নিবাসী আদিবাসী ট্রাইবেল যারা আসামে, যারা ওখানে এখনও শিডিউল ট্রাইবের এটা পায়নি তকমাটা, তারা কিন্তু মানে নাগরিকত্ব হারিয়েছিল। ফলে এই একটা ভ্যালিড কোশ্চেন। আগামীতে আশা করছি নির্বাচন কমিশন, স্টেট গভর্নমেন্ট বিভিন্ন এবং ভারত সরকার সর্বোপরি তারা একটা বিগেস্ট পলিসি নেবে, কারণ এই মানুষগুলোকে বাঁচানোর দায়টা আমাদের প্রত্যেকের। কারণ এরা ভারতবর্ষের সবচেয়ে আদি অধিবাসী এবং এরা শিডিউল অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের রক্ষা কবচ অনুযায়ী এরা কিন্তু এদেশের প্রান্তিক পিছড়ে বর্গ, এদের দায়িত্ব ভারত সরকারকে নিতে হবে স্পেশাল আইনে। কলকাতার হাইকোর্ট প্রধান বিচারপতি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে জেলা বিচারকদের নথিপত্রের ওপর অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞেস না করার নির্দেশ দিয়েছেন। বলেছেন আপনারা এত রাজনৈতিক কথাবার্তা কেন বলেন, শুধুমাত্র এসসির নির্দেশিকা অনুসারে বৈধ নথিপত্র পরীক্ষা করার জন্য এসসির নির্দেশাবলী অনুসরণ করুন। ভ্যালিড। আমি বলছি নির্বাচন কমিশনের মানে এবং রাজ্যের সংঘাতের মাঝখানে যখন এসসি
অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন মাননীয় সুপ্রিম কোর্ট যখন ঢুকেছে, তারা একটা সুস্থ সমাধান চাইছে। একটা সাংবিধানিক যে ক্রাইসিস, সংকট তৈরি হয়েছে কোয়াসি ফেডারেল স্ট্রাকচারে, আমি কে দোষী নয় আমি এই তর্কে যাচ্ছি না, উভয়ের কিছু না কিছু দোষ আছে। নির্বাচন কমিশন সত্যি কথা বলতে তারা তো এই ঘটনাগুলো, এই চকআউটটা ব্যাকডোরে অনেক আগে করতে পারতো। এত কমপ্লিকেসি তো হয়েছে, মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছে, অনেক জেনুইন ভোটারের নাম কাটা গেছে। এই জায়গায় দাঁড়িয়ে উভয়ের যে জেদাজেদির মাঝখানে যখন একটা সুস্থ সমাধান করে 28-এর মধ্যে একটা আপাত লিস্ট বের করার টার্গেট ধরা হয়েছে, সেই জায়গায় গিয়ে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ ডেমোক্রেসির কাছে দায়বদ্ধতার প্রতীক হিসেবে মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার মেনে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির যে অবজারভেশন, আমি নির্বাচন কমিশনকে তো এরা কেউ ডিরেকশন দিতে পারে না, কারণ ওরা স্ট্যাটিউটরি বডি সংবিধানের, একটা সংবিধানের স্ট্যাটিউটরি বডি আরেকটা বডিকে কোনোদিনও সাজেশন দিতে পারে না, তারা একটা গাইডলাইন দিতে পারে, তাদের অবজারভেশন দিতে পারে। এই অবজারভেশনটা ওয়েলকাম, সংবিধান গণতন্ত্র এতে পুষ্ট হলো। জেলা বিচারকদের এই প্রশ্নগুলি রাজ্যের প্রশ্নের মতোই শোনা যাচ্ছিল। জেলা বিচারকদের কি নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করার অধিকার আদৌ আছে? একদম নেই। আমি ওই জন্য শুরুটা করেছিলাম যে স্ট্যাটিউটরি বডি 324 থেকে 329 ধারার মধ্যে নির্বাচন কমিশনের পাওয়ারটা কিন্তু এমনভাবে করা আছে, সেটেলড করা আছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেন কোনো সাংবিধানিক অথরিটি একে চ্যালেঞ্জ করতে পারে না। টিএন সেশন, এমএস লিংডোর, এই যে নির্বাচনী প্যাটার্নটা যেটা পৃথিবী স্বীকৃত, এটা কিন্তু ভারতবর্ষের সংবিধানের একটা পার্ট শুধু নয়, এটা স্যানিটি অফ দ্য ডেমোক্রেসি। এবার প্রশ্নটা হলো এই জেলা স্তরের বিচারপতিরা এগুলো কেন করছে? দেখুন, জেলা স্তরের বিচারপতিদের যদি বলেন, আমি কাউকে অসম্মান না করে বিচার ব্যবস্থার প্রতি অগাধ বিশ্বাস রেখে আমি আপনাকে বলি, এরা ভীষণ চাপে থাকেন। আপনার মনে আছে শিবসুন্দর বোলপুরের এই শিবমণ্ডল, বোলপুরের এই শিবমণ্ডলের পুরনো মামলাটাকে কবর থেকে তুলে এনে আসানসোল আদালত সকাল সকাল খুলে অনুব্রতর কেসে পুরনো মামলাতে তাকে জামিন অযোগ্য ধারায় আটকানো হয়েছিল, এই কারণেই যেন তিনি তিহার যাত্রা আটকানো যায়। অর্থাৎ এটা উদাহরণ আছে, জেলার বিচারপতিরা শাসক দল অর্থাৎ নবান্নের 14 তলার দ্বারা এতটাই ভয়ার্থ থাকে, সামান্য আপনি চলে আসুন কলকাতা হাইকোর্টে, জাস্টিস মান্থার, রাজশেখর মান্থার বাড়ির সামনে পোস্টারিং হলো, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের, তারপরে কেউ অ্যারেস্ট হয়নি আজ অব্দি। বিচার ব্যবস্থাটাকে নবান্নের 14 তলা যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করে, জুডিশিয়ারিকে যেভাবে মানে গলা টিপে ধরার মরিয়া চেষ্টা করে, তার পার্টই হচ্ছে জেলা স্তরের এই বিচারপতিরা শাসক দলের পার্ট হিসাবে একটা বড় অংশ কাজ করার চেষ্টা করে। এই যে প্রশ্নগুলো করছে, এই প্রশ্নগুলো তারা করতে পারে না, কিন্তু আবারও আমি একটা কথা বলছি যে এরা দিনান্তে আবার কিন্তু ফিরে যাবে। আমরা এমন দেখেছি বারাসাত কোর্টের একজন বিচারপতি, তিনি হাইকোর্টের বিচারপতির কাছে রীতিমতো দরবার করছেন, আমার ফ্যামিলি আন্ডার থ্রেট, শাসক দল তারা কন্টিনিউয়াস থ্রেট করছে, আমার কথা নয়। এই যে ঘটনা একের পর এক আরও অনেক উদাহরণ আছে যে কিভাবে ক্যালকাটা হাইকোর্টের বিচারপতিদের একটার পর একটা তৃণমূলের, আপনি সিম্পল ইডির মামলাটাই দেখুন না, ইডির মামলাটা কি হলো, ইডির মামলায় যখন তথ্য আদি সব কেড়ে না নিলেন মমতা ব্যানার্জি, ইডি মুভ করলো ক্যালকাটা হাইকোর্টে, প্রথম দিনের শুনানিতে তৃণমূলপন্থী সমস্ত আইনজীবীরা ঢুকে পড়লো রুমে, ক্যাওটিক সিচুয়েশন, শুনানি বাতিল হতে বাধ্য হলো, পরে সেটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো এবং সুপ্রিম কোর্টে ভর্সিত হলো রাজ্য। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি ভাবুন গ্রামীণ কোর্টগুলোর অবস্থা কি হতে পারে এবং তাদের বিচারপতিদের কি হাল হতে পারে। তাই তারা শাসক দলের অনেকে অনিচ্ছা সত্ত্বেও ক্রীড়নক পুতুলের কাজ করতে বাধ্য হন, দিনান্তে তো তাকে ফিরে যেতে হবে ওই গ্রামীণ কোর্টে।